আচ্ছা, সো একটু মনোযোগ দিয়ে শুনেন যে টপিকগুলো আমরা পড়ছি। এখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড রিলেটেড সবগুলো পড়া পড়ছি। ম্যাগনেট কাকে বলে, ম্যাগনেটিজম কাকে বলে, তো একটু রিভিউ করতেছি। শুরু থেকে যদি আসি, আপনাদের অলরেডি ম্যাগনেটিজম, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক পোলস, একদম মানে ভাইবার জন্য প্রচুর প্রশ্ন এখানে। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, পারমিয়াবিলিটি, এসব সব পড়ছে। রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, তারপরে ম্যাগনেটিক প্রকারভেদগুলা। ম্যাগনেটিক ফিল্ড আলোচনা আগেও হয়েছে, এখানে জাস্ট ফিগার দিয়ে দেখানো হয়েছে। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি পড়ানো হয়েছে। তারপরে ম্যাগনেটিক ফোর্স, এটা নিয়ে আমরা একদম বিশাল ডিটেলস পড়ছিলাম। তারপরে ম্যাগনেটিক ফোর্স রিলেটেড একটা ম্যাথ আছে, জাস্ট এই এফ ইকুয়াল টু কিউ ভিভি সাইন থিটা, এই কোয়েশ্চেন দিয়ে একটা ম্যাথ শুধু, ঠিক আছে। এখানে যদি মনে থাকে, এফ হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফোর্স, কিউ হচ্ছে চার্জের মানটা, আর ভি হচ্ছে চার্জের ভেলোসিটি, আর এই বিটা কি ম্যাগনেটিক ফিল্ড, থিটাটা কি, থিটা হচ্ছে ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এই যে ভেলোসিটি ডিরেকশন আর বি ডিরেকশন হচ্ছে এদিকে, এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, ঠিক আছে। তাহলে এই 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 কোয়েশ্চেন ইউজ করে আমরা এই ম্যাথটা করছিলাম। একটু পর্যন্ত ছিল আমাদের আগের পড়া। তো এরপরে আসলে আমরা যে ম্যাগনেটিক ফোর্স অনেক কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, মানে একটা কন্ডাক্টরের ক্ষেত্রে ম্যাগনেটিক ফোর্সের মানটা কিরকম হয়। তো এখানে তো আমাদের আসলে কি ছিল, জাস্ট একটা চার্জ ছিল, তাই না? একটা চার্জ ছিল, ওইটার উপরে আমরা ম্যাগনেটিক ফোর্সের মানটা বের করলাম, যে একটা চার্জ মুভ করতেছে শুধু। কিন্তু আমার যদি একটা চার্জ না থেকে মানে প্রবাহ থাকে, ওই যে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন পড়ছিলাম, মনে আছে? তো যেখানে চার্জগুলা প্রবাহমান থাকে, ওইরকম যদি থাকে, যেমন এই যে এই যে লেন্থটা যে দেখাইলাম, এটার মধ্যে মনে করেন চার্জ গুলা প্রবাহমান আছে এরকম, তো সেই ক্ষেত্রে ম্যাগনেটিক ফোর্সের মানটা কিরকম হবে। ম্যাগনেটিক ফোর্স অনেক কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, একটা কন্ডাক্টরের ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে ম্যাগনেটিক ফোর্সের মানটা কিরকম হবে। আগেরটা ছিল একটা চার্জের উপর, এখানে একটা পরিবাহীর উপর, ঠিক আছে। তো এখানে যেটা আমি এই প্রশ্নটা পুরা পড়াবো না, ঠিক আছে। এটা ম্যাথমেটিক্সটা তো পুরো আপনি যাচ্ছি না, যে মানে এটা আমার মানে ইম্পর্টেন্ট না আমাদের জন্য খুব একটা। তবে এটার যেই ফাইনাল যে ইকুয়েশনটা, সেটা আমরা একটু আলোচনা করে নিই, ঠিক আছে। তো মানে জিনিসগুলো খুব সহজ, নতুন আসলে সত্য কথা বলতে নতুন কোনো ইকুয়েশন এখানে আসে না, সবকিছু পুরাতন পড়া থেকেও। তারপরে যাই হোক, আমি চাচ্ছি না ডিটেলসে যাইতে, আমি শুধু একটুকু আলোচনা করি যে এই যে কন্ডাক্টরের ক্ষেত্রে ম্যাগনেটিক ফোর্সটা, সেটা আমাদের এরকম হবে, আই এল আর বি। সো আই এল বি, আই এল ক্রস বি, বি কি, বি তো ম্যাগনেটিক ফিল্ড, তাই না? ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড। আর আই হচ্ছে কি, আই হচ্ছে ওই পরিবাহীর মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হইতেছে, কারেন্ট, কারেন্ট আমাদের যে পরিবাহীর জন্য, তাহলে সেই কারেন্টের মান বা পরিবাহী কারেন্টের মানটা হচ্ছে আমার আই। তাহলে আই কারেন্টের মান, এটা কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ডের মান এল, এল হচ্ছে ওই পরিবাহীটার দৈর্ঘ্য, ওই পরিবাহীটার দৈর্ঘ্য। তাহলে আমাকে যদি কেউ বলে যে একটা পরিবাহীতে দৈর্ঘ্য এতটুকু, এর মধ্যে দিয়ে এত কারেন্ট প্রবাহিত হইতেছে, ম্যাগনেটিক ফিল্ডের মান এত, তাহলে পরিবাহীর জন্য ম্যাগনেটিক ফোর্সের মান বের করো। তাহলে আমরা সুন্দর এই ইকুয়েশন ইউজ করে ম্যাগনেটিক ফোর্সের মানটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। আই এল ক্রস বি, ঠিক আছে। সো মানে দেখেন না ইম্পর্টেন্ট কি, আমি যেটা পড়াচ্ছি ওইটা থেকে কিচ্ছু বাদ দিবেন না। আমি এই প্রশ্ন পুরাটা আমি বাদ দিছি, কিন্তু আমি কোনটা আলোচনা করলাম, ফাইনাল ইকুয়েশনটা, তাই না? তাহলে আমি যদি পরীক্ষা এখন প্রশ্ন করি যে ম্যাগনেট কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফোর্সের মানটা কত, 3-4টা ইকুয়েশন দিয়ে দিলাম, এর মধ্যে এরকম এই ইকুয়েশনটাও দিয়ে দিলাম, তখন সেটা পারা উচিত কিনা? জি স্যার। হ্যাঁ, তো সেই জন্য খেয়াল করতে হবে যে কোনটা কোনটা টাচ করতেছে, কোনটা কোনটা বাদ দিচ্ছে, ঠিক আছে। তো আর এখানে এল আর বি যেহেতু ক্রস গুণ, তাহলে এল বি এর ক্রস গুণ বাঙালি আমরা এল বি কস সাইন থিটা পাই, তাই না? যে ক্রস গুণ করলে আমরা সাইন থিটা পাই, আর সাইন থিটা হচ্ছে কি এল আর বি এর মধ্যবর্তী কোণ হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটা ম্যাগনেটিক ফ্লাক্স। তো ম্যাগনেটিক ফ্লাক্সটা আমাদের একদম সিমিলারলি ইলেকট্রিক ফ্লাক্সের মতো। তো ইলেকট্রিক ফ্লাক্সটা যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, ইলেকট্রিক ফ্লাক্স কি ছিল, যে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্রের কোন একটা জায়গা যদি আমরা বিবেচনা করি, এটার মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ বলরেখাগুলো পাস করতেছে তার একটা মেজারমেন্ট,
মানে সোজা বাংলা যদি বলি, তড়িৎ ক্ষেত্রে একটা নির্দিষ্ট এরিয়া যদি আমরা বিবেচনা করি, ওর মধ্যে কি পরিমাণ তড়িৎ বলরেখা পাস করতেছে সেটার একটা মেজারমেন্ট ছিল তড়িৎ ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কি হবে? সেম কথাবার্তা হবে। ম্যাগনেটিক ফিল্ডের পুরো একটা ম্যাগনেটিক ফিল্ডের একটা ক্ষেত্র আছে, ওই ক্ষেত্রের মধ্যে আমি একটা যদি এরিয়া বিবেচনা করি, এটা আমার পুরো একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এর মধ্যে আমি ছোট্ট একটা এরিয়া বিবেচনা করলাম, এবং ওই এরিয়ার মধ্যে দিয়ে আমার কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলা পাস করতেছে সেই মেজারমেন্টটাই হবে, বা সেটাই হবে আমার ম্যাগনেটিক ফ্লাক্স। তো মানে সবকিছু মিল করার চেষ্টা করবেন, ইলেকট্রিসিটির সাথে মিল করার চেষ্টা করবেন, দেখবেন যে ইজি হয়ে গেছে। তাহলে দেখেন এখানে সব এরকমই লেখা আছে, দ্য নাম্বার অফ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাসিং নরমালি থ্রু সার্টেন এরিয়া, একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে পাস করলে যে নাম্বারটা, সেই সংখ্যাটা ইজ কল্ড ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে সংখ্যাটাকে আমরা কি বলি? ম্যাগনেটিক ফ্লাক্স বলি। একদম সেম। আমাকে যদি ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশনে যদি আপনি যান, দেখবেন যে এখানে শুধু ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স আছে, আর এখানে ইলেকট্রিক ফ্লাক্স হবে, আর কিছুই না। ঠিক আছে? তো ওই সাথে মিল করে পড়বেন। এটাকে আমরা ফাই বি দিয়ে প্রকাশ করি, ওইটাকে আমরা ফাই ই দিয়ে প্রকাশ করছি। এসআই হচ্ছে ওয়েবার, স্কেলার কোয়ান্টিটি এসআই ইটস মেজার্ড বাই দ্য প্রোডাক্ট অফ এজ। এবার তাহলে এটা আমরা ফিজিক্যাল মিনিং বুঝলাম যে ফ্লাক্স বলতে আমরা কি বুঝি। এবার কিভাবে ফ্লাক্সটা আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি, সো সেটা মনে আছে? ওইখানেও আমাদের এরকমই ছিল, বি ডি এ কস থিটা, বি এ কস থিটা এরকম ছিল আমাদের, যদি মনে করার চেষ্টা করেন ওখানে আমাদের এরকম ছিল, বি এ cos theta। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি আসলে কি ছিল? ই এ ছিল, সরি ইলেকট্রিক ফিল্ড লিখলাম, তো ইলেকট্রিক ফিল্ডের জন্য আমি ইলেকট্রিক ফিল্ডের জন্য ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিচ্ছি। তো আমাদের এরকম ছিল ই এ cos theta ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে আমাদের এখানে শুধু কি করতে হবে? হ্যাঁ বলেন কি স্যার কি বলেন। স্যার সংজ্ঞাটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট এরিয়ার মধ্য দিয়ে যে পরিমাণ বলরেখা চুম্বক বলরেখা পাস করতে পারবে সেটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আবার রিপিট করি, বুঝছি আপনি সংজ্ঞাটা আবার জানতে চাচ্ছেন, আপনার নেটওয়ার্কের সমস্যা আছে, তারপর বুঝতে পারছি সংজ্ঞাটা জানতে চাচ্ছেন আবারও। যদি ফিজিক্যাল মিনিং মানে ডাইরেক্ট সংজ্ঞা যদি বলেন, সংজ্ঞা এইভাবে বলবেন যে চুম্বক ক্ষেত্রের একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে কি পরিমাণ চুম্বক বলরেখা পাস করতে পারে সেটাই হচ্ছে আমার চুম্বক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স। আবার বলি, চুম্বক ক্ষেত্রের একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে কি পরিমাণ চুম্বক বলরেখাগুলো পাস করতে পারবে সেটা হচ্ছে আমার চুম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স। এটাকে আমরা ফাই বি দিয়ে প্রকাশ করি, এসআই একক হচ্ছে ওয়েবার। ম্যাথমেটিক্যালি এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি এরকম বি এ cos থিটা দিয়ে, বা বি ডি এ cos থিটা লিখতে পারি। ইলেকট্রিক ফ্লাক্সেরটা দিয়ে শুরু করতেছিলাম আর কি। ইলেকট্রিক ফ্লাক্সে আমাদের এরকম ছিল যে ই এ cos থিটা। তাহলে আমাদের এখানে কি করতে হবে? জাস্ট ইলেকট্রিক ফিল্ডের জায়গায় ম্যাগনেটিক ফিল্ড বসাই দিতে হবে, আর কিচ্ছুই না, বি এ cos থিটা। এটাই হবে আমার ফ্লাক্সের ইকুয়েশন। তাহলে ফাই বি এটা। তাহলে এখানে আবার ইন্টিগ্রেশন যদি দেন, তাহলে ইন্টিগ্রেশন দিলে আমরা এই যে এ কে ডি এ করে দিলে আর ইন্টিগ্রেশন দিলে একই কথা হইল না? এটা মানে ঠিক আছে, আমি আরেকবার লিখতেছি। সো এখানে এই যে ডি এ, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই? এ, তাই না? শুনতেছেন? রেসপন্স করেন। ঠিক আছে, তাইলে আমরা ওই যে ইলেকট্রিক ফ্লাক্সের সাথে যখন আমরা চিন্তা করব, তখন আমরা সেইভাবে আমরা ফ্লাক্সের ইয়াটা এভাবে লিখছিলাম যে বি এ cos থিটা, যেখানে বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মান, এ cos থিটা হচ্ছে এরিয়ার হরিজন্টাল কম্পোনেন্ট, এরকম বি এ cos থিটা। ফাই বি হচ্ছে আমাদের এরকম ম্যাগনেটিক ফ্লাক্সের মান। ঠিক আছে, তাহলে বি এ cos থিটাকে আমরা এই এর জায়গায় শুধু আমরা যদি এরকম ইন্টিগ্রেশন সিম্বলটা বসাই দিই, তাহলে ইন্টিগ্রেশন সিম্বলটাকে যদি আমরা একদম প্রথমে নিয়ে যাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি কিনা, বি ডি এ
cos থিটা, তাই না? তো আমরা এইভাবে লিখতে পারি, অথবা আমরা তো জানি যে বি ডি এ cos থিটাকে আমরা a ডট বি সমান a বি cos থিটা, তো সেটাকে আমরা এইভাবেও লিখতে পারি, ঠিক আছে? আর এখানে ডি ফাই বাই যদি দিই তাহলে ডি এ দিয়ে এভাবে লিখতে পারি। সো আপনি তিন ভাবে এখানে লেখা হয়েছে। আপনি পরীক্ষার সময় এমসিকিউ টাইপ কোশ্চেন আসুক বা বাই বাই কোশ্চেন করি, তিনটার যে কোনো একটা বলতে পারলে হয়েছে, ঠিক আছে? তো আপনি যদি বলেন যে স্যার ফাইভ বি হচ্ছে বি ডি এ বা ডি ফাইভ বি ডি এ, পরবর্তী কোশ্চেনটাই হবে বি কি এ কি, ঠিক আছে? তো আপনি যে পড়বেন, আপনি শুধু একটা মুখস্থ করে বসে থাকবেন, তাহলে রিস্ক আছে, ঠিক আছে? কারণ আসলে ভাইবার সময় বলা যায় না কোশ্চেন কোন দিক থেকে কোন দিকে যায়। আপনাকে হয়তো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা বলছেন, ঠিক আছে, এখানেই শেষ। আর কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা বলার পরে প্রশ্ন করতে পারি যে ওকে তাহলে এখানে যে বললেন বি ডি এ, তাহলে বি কি বা এ কি, তখন সুন্দর করে বলে স্যার বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এ হচ্ছে যে সার্টেন একটা নির্দিষ্ট এরিয়ার কথা আমি সংজ্ঞায় বলতেছিলাম সেই এরিয়াটা, তাই না? খুবই সহজ না ব্যাপারগুলা? সো একটু মানে মাথা খাটাইয়া পড়াশোনা আগায় যেতে হবে আর কি, ঠিক আছে? নিজেরাই নিজে চিন্তা করবেন যে এখানে আমি যদি স্যারকে এটা বলি তাহলে এর পরবর্তীতে কোনো কোশ্চেন আসতে পারে কিনা। তো এরকম চিন্তা ভাবনা করে আগাবেন, দেখবেন ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। আচ্ছা, এরপরে আসি আমাদের যে টর্ক একটা টার্ম আছে, ঠিক আছে? টর্ক। তো নর্মালি টর্ক হচ্ছে কি, কেউ কি বলতে পারবেন টর্ক কি? টর্ক শব্দ শুনছেন? টর্ক, টর্ক, হ্যাঁ বলেন বলেন, চেষ্টা করেন। কোনো কিছু কি স্যার ঘূর্ণায়নের প্রবণতা, ঘোরানোর প্রবণতা? ওকে, ভেরি গুড সাগর ইসলাম, আপনি ঠিক বলছেন। মানে টর্ক হচ্ছে কি, যেই কোনো কিছু একটা ঘুরাইতে যে পরিমাণ আমাকে বল প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে টর্ক। কোন একটা কিছু আমি ঘুরাইতে চাই, রোটেট করতে চাই, আমার এখানে লেখাও আছে অ্যাকচুয়ালি, এখানে লেখা এই যে, না এখানে লেখা নাই, শোন, ঠিক আছে? মানে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘোরাবে স্যার। হ্যাঁ, মানে আমার একটা নির্দিষ্ট বিন্দুতে আছে, আমি একটা জিনিসটাকে ঘুরাইতে চাই, রোটেট করতে চাই, তাহলে আমি যে বলটা অ্যাপ্লাই করতে হবে সেটাই হচ্ছে আমার আসলে টর্ক। টর্কের আর মোটরে ব্যবহার করা হ্যাঁ, তাহলে টর্ক হচ্ছে কি, এটা আসলে এক ধরনের ফোর্স, তাই না? এক ধরনের ফোর্স, তা শুধুমাত্র রোটেশনটা ঘুরায়। আর নর্মাল যে ফোর্স সেটা রোটেট করায় না, সেটা আমার জাস্ট মুভমেন্ট করায়। বাট যখনই সে ফোর্সটা আমাকে রোটেট করবে তখনই সেটা টর্ক হয়ে যাবে। তাহলে এখন আমরা এখানে আমরা টর্ক বের করব কার, অনেক কারেন্ট লুপ, একটা লুপ থাকবে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, একটা লুপ থাকবে। আগের যে প্রশ্নটা যেটা আমরা একটু স্কিপ করছিলাম, সেখানে কি ছিল যে একটা পরিবাহী ছিল, এরকম একটা ড্র করি, এরকম একটা পরিবাহী ছিল, পরিবাহীর জন্য আমরা যে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মানটা বের করছিলাম, ঠিক আছে? কিন্তু এখানে পরিবাহী না, এখানে হচ্ছে লুপ, কারেন্ট লুপ, মানে পরিবাহীটা এরকম একটা নির্দিষ্ট এরকম লুপের মতো থাকবে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, ঠিক আছে? তখন সেটার জন্য আমরা কি করতে হবে, টর্ক বের করতে হবে। তাহলে আমরা তো ম্যাগনেটিক ফোর্স বের করছিলাম এর আগের ইয়াতে, তাহলে আমরা এখানে ম্যাগনেটিক ফোর্স বের করব সবার আগে। ম্যাগনেটিক ফোর্স থেকে আমরা টর্কে চলে যাব ক্যালকুলেট করে, ঠিক আছে? সো এটা একটু ফিগারটা একটু প্রথম দেখা একটু জটিল মনে হইলেও দেখবেন যে এটা খুবই মজার এবং খুবই সহজ। সো আজকে আমরা এটা শেষ করি। দেখেন প্রশ্নটা তো বোঝা গেছে না আমাদের কি টার্গেট? দেখেন প্রশ্ন আগে বুঝতে হবে, প্রশ্ন না বুঝলে তো আপনি কি করতেছি বা সেটা একটু বুঝতে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, কিছু বললেন কেউ? নেটের অবস্থা আপনাদের খারাপ নাকি আমার খারাপ? মানে ক্লিয়ার শোনা যাচ্ছে না। স্যার স্যার কোয়েশ্চেনটা আরেকবার বলেন স্যার, আমরা কি বের করতেছি স্যার এখান থেকে? হ্যাঁ সেটা ফোর্স নর্মালি, আচ্ছা একটা বোর্ডে যাই, ঠিক আছে? একটু দাঁড়ান, তাহলে বোর্ডে যদি যাই তাহলে সুবিধা হবে। আমরা যে একটু আগে একটা কোশ্চেন স্কিপ করে আসছিলাম মনে আছে, একটা পরিবাহী ছিল, পরিবাহীর জন্য আমরা ম্যাগনেটিক ফোর্সের মান বের করছিলাম, ঠিক আছে? একটা এরকম একটা পরিবাহী ছিল,
যেটা আমাদের কারেন্ট প্রবাহিত হইতেছে, এই পরিবাহীর জন্য আমরা একটা যে ফাইনাল ইকুয়েশনটা আমরা আলোচনা করছিলাম যে আই ইন্টু এল ক্রস বি, তাই না? মনে আছে যে শুধু ইকুয়েশনটা যেটা একটু আলোচনা করে আসলাম এটা, তাহলে পুরাটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কিন্তু সবকিছু হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের ভিতরেই কিন্তু সব। এখন এখানে তো পরিবাহী, এবার আমাকে বলা হইলো যে এরকম শুধু একটা পরিবাহী না, একটা লুপ, এরকম একটা লুপ আছে, ঠিক আছে? এরকম কারেন্ট প্রবাহের একটা লুপ আছে, ঠিক আছে? যে পুরাটাই একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি আছে? একটা কারেন্ট ক্যারিং লুপ কন্ডাক্টর, সেটা কিভাবে আছে? একটা লুপ আকার আছে। এটার জন্য আমাকে কি বের করতে বলছে? টর্ক। এটার উপরে টর্কের মানটা কত? টর্কে আমরা নরমালি এরকম টাউ দিয়ে প্রকাশ করি, এটাকে কি বলে? টাউ, টাউ দিয়ে প্রকাশ করি আর কি। এই টর্কের মান বের করতে হবে, ঠিক আছে? তো আমরা একটু আগে বলছিলাম টর্ক যখন আলোচনা করতেছিলাম যে টর্ক আসলে কিছুই না, এটা এক ধরনের আসলে একটা কি বল, ফোর্স, শুধুমাত্র এটা রোটেট করায়। সো আমরা কি করব? আমরা প্রথমে যে ম্যাগনেটিক ফোর্সের ইকুয়েশনটা তো আমরা জানি, এই যে আগেরটা থেকে, তাই না? তো আমরা আগে ম্যাগনেটিক ফোর্স নিয়ে আলোচনা করে ফেলি। ম্যাগনেটিক ফোর্সের ইকুয়েশনটা, হ্যাঁ, তার বল তো সবসময় সরল রেখা বরাবর কাজ করে, তাহলে এখানে ঘোরাচ্ছে কেমন? বল যখন ঘুরাবে তখনই সেটা টর্ক হয়ে যাবে, ঠিক আছে? বল যখন ঘুরাবে তখনই সেটা টর্ক হয়ে যাবে। এখানে তো আর সেটা বল থাকতেছে না, সেটা আমাদের ফাইনালি টর্ক হয়ে যাবে। আর এই বলটা আমার সরল রেখা বরাবরই কাজ করবে। আমরা যখন করতে যাব তখন দেখবেন এফ এফ ঘূর্ণন করবে না, ঠিক আছে? টর্কে গিয়া ঘূর্ণনের ব্যাপারটা আসবে, এফ ঘূর্ণন করবে না। বাট এফ তো আমার, এটার জন্য আমার একটা এফ, এটার জন্য সরল রেখা বরাবর যদি আমরা চিন্তা করি, আমার তো এখানে 4টা পার্ট আছে, তাই না? 4টা পার্ট তো আছে। তো আমার এখানে টোটাল আমরা আমাদের আগের যে নলেজ, শুধু পরিবাহী হইলে সেটার জন্য আমরা ম্যাগনেটিক ফোর্সের ইকুয়েশন জানি, সেই কনসেপ্ট ইউজ করে আমরা এফ বের করব এই পরিবাহী লুপের জন্য, ঠিক আছে? সেটাকে আমরা পার্টে পার্টে ভাগ করে ফেলবো, যখন যাব তখন আরো দেখবেন, কিন্তু জাস্ট প্রশ্নটা বোঝাচ্ছি। তাহলে এইটার এই পরিবাহীটার জন্য, টোটাল এই লুপের জন্য আমাকে টর্কের মানটা কত সেটা বের করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? এরপর আমরা দেখবো যে করতে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি করব? প্রথমে একটা, যেহেতু লুপ, আমরা একটা লুপ কনসিডার করব। কনসিডার এ লুপ, এখানে দেখেন লেখা আছে সবই, কনসিডার এ লুপ অফ ওয়্যার ক্যারিং কারেন্ট সাসপেন্ড ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অফ ফ্লাক্স ডেন্সিটি বি অ্যাজ শোন ইন দ্য ফিগার বিলো। আমাকে এরকম একটা লুপ আমরা কনসিডার করলাম, অরেঞ্জ কালারের যেটা, সেটা, এবং সেটা কার মধ্যে আছে? এই যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে, এবং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে দেওয়া আছে? এদিকে, বাম থেকে ডানের দিকে। এটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এরকম, এই ডিরেকশনের মধ্যে আমার একটা লুপ আমি রাখলাম, আচ্ছা? এই লুপের জন্য আমাকে বের করতে হবে। তাহলে এখন আমরা এই লুপটাকে, অন্যদিকে তাকানোর দরকার নাই, হ্যাঁ, এগুলোর দিকে তাকানোর দরকার নেই, মেইন ফিগার এটা আগে ভালো করে দেখেন। এই লুপের জন্য আমাকে, মানে সহজ, খুবই সহজ, হ্যাঁ, মানে একটু শুধুমাত্র একটু খেয়াল করেন, দেখবেন প্রথমে আমরা দ্য সাইডস 1 and 3, আমরা এই যে 4টা সাইড আছে, এই একটা সাইড, এই একটা সাইড, এই একটা সাইড, এগুলোকে আমরা একটু ভাগ করে ফেলবো। এটাকে 1 নাম্বার সাইড বলতেছি, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার, এটাকে 4 নাম্বার সাইড বললাম। এবং কারেন্টের যে ডিরেকশন সেটা হচ্ছে এইভাবে এইভাবে চলতেছে, এই যে এটা দিয়ে দেখাচ্ছে, ঠিক আছে? এটা আমরা ধরে নিলাম যে কারেন্টের ডিরেকশনটা এরকম, ঠিক আছে? আপনি যে অন্যদিকেও ধরতে পারতেন, ব্যাপার ক্যালকুলেশন কনসেপ্ট একই। সো আমরা যে আমাদের এটাকে লুপটাকে আমরা 4 ভাগ করে ফেললাম, একটা বললাম সাইড 1 2 3 4। এবার আসি সাইড 1 আর 3। এই 1 আর 3 এর জন্য আমরা প্রথমে এফ এর মান বের করি। আমাদের টার্গেট হচ্ছে কি, আগে বলছিলাম ম্যাগনেটিক ফোর্সের মানটা আমরা বের করব। তো যে বলছেন যে স্যার ফোর্স তো সরলরেখা বরাবর কাজ করে, হ্যাঁ, এখানে তো আমরা সরলরেখা বরাবর আছি, এই যে সরলরেখা বরাবর। তাহলে প্রথম 1 নাম্বার সাইডের জন্য যদি আমি চিন্তা করি যে এখানে ম্যাগনেটিক ফোর্সের মানটা কত হবে, তাহলে আমি F1 দিলাম। তাহলে 1 নাম্বার সাইড, এটা কিন্তু শুধু এখন আমার লুপ আর না, শুধু আমি একটা পরিবাহী চিন্তা করতে পারি, এটা আমার শুধু একটা পরিবাহী, সেই পরিবাহীতে ম্যাগনেটিক ফোর্সের মান কত? তাহলে আমরা মনে আছে ম্যাগনেটিক ফোর্সের মান আমাদের এরকম ছিল যে I L ক্রস বি, মনে আছে না? যেটা যে ইকুয়েশনটা আমি দেখাই আসলাম। জি স্যার, ফোর্সের একটা ইকুয়েশন। পরিবাহীর জন্য কিন্তু আমরা এটা জানি, তাহলে আমাদের কিন্তু এখন 1 নাম্বারটা সেটাই।
তাহলে 1 নাম্বারের জন্য আমার পরিবাহীর মান, কারেন্টের মান আমার কত? I। এরপরে আমার এই পরিবাহীটার দৈর্ঘ্য হচ্ছে আমার B। এই যে B এখানে নিচে আছে, একটু মুছে নি। আপনি L দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই, ব্যাপার সব একই। তাহলে এই যে পরিবাহীটার দৈর্ঘ্য 1 নাম্বার আর 3 নাম্বারের কিন্তু একই দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে B, তার মানে আমার এইটার দৈর্ঘ্য হচ্ছে B 1 নাম্বার। তাহলে আমাদের L যেটা হয়ে যাবে, মানে আগের সূত্রের Lটা আমাদের এখানে হয়ে যাবে B ক্রস আর ম্যাগনেটিক ফিল্ডের মান যেটা সেটা। তাহলে এটা আমার 1 নাম্বারের জন্য ফোর্সের F1 এর মান। তাহলে এটাকে যদি আমি এখন ভাঙায় লিখি, তাহলে আমার কি হবে? BB sin থিটা হবে, তাই না? দেখেন, কেউ যদি না বুঝেন আমাকে কিন্তু নিজ দায়িত্বে বলেন প্লিজ। আচ্ছা, সাইন থিটা। তাহলে থিটা কার কার মধ্যকার অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি? এই থিটা কার কার মধ্যকার অ্যাঙ্গেল? স্যার ম্যাগনেটিক ফিল্ড আর লেন্থের, এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাই না? এই দুইটাকে তো আমি A ক্রস জি, B স্যার। AB sin থিটা লিখলাম, তাই না? তার মানে থিটাটা হচ্ছে আমার এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল। তার মানে B আর B এই দুইটাকে আমার চিন্তা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে B হ্যাঁ। ম্যাগনেটিক ফিল্ড আর স্মল বিটা, বুঝি নাই, আবার বলেন তো। এখানে বি একটু বি দেওয়া আছে, স্মল বিটার লেন্থ, ওটা দৈর্ঘ্য। ছোট বিটা কি লেন্থ? ছোট বিটার লেন্থ, এই যে ছোট বি লেন্থ, আর বড় বিটা আমাদের সবসময় ম্যাগনেটিক ফিল্ড। বড় বিটা আমার সবসময় ম্যাগনেটিক ফিল্ড। ছোট বি যেটা, এই যে এখানে দেখাই দিলাম, তো ছোট বি হচ্ছে আমাদের লেন্থ, এটা হচ্ছে আমাদের লেন্থ, ঠিক আছে? তাহলে এখানে আসলে আমাদের চিন্তা করতে হবে যে অ্যাঙ্গেল বি ঠিক আছে, কিন্তু আমরা আমাদের জন্য সুবিধা হবে আমরা যদি কারেন্টের ডিরেকশনটা চিন্তা করি, মানে যেদিকে আসলে আমার বিটা বাড়তেছে আর কি। সো আমার বি কোন দিকে বাড়তেছে, এখান থেকে যদি আমি শুরু করি, তাহলে আমার যেহেতু কারেন্টের দিক ওইদিকে, বি ডিরেকশনটা আমার ওইদিকে, দ্যাট মিনস আসলে কারেন্টের ডিরেকশনটা। তাহলে বি ডিরেকশনটা আমার কোন দিকে? এদিকে, মানে আমার কারেন্ট তো ওইদিকে প্রবাহিত হইতেছে ওইদিকে। আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? এদিকে। বিপরীত দিকে স্যার। তাহলে একটা যাচ্ছে ওইদিকে আর একটা যাচ্ছে এদিকে, তাহলে অ্যাঙ্গেল কত এদের? একটা যাচ্ছে এদিকে আর একটা যাচ্ছে ওইদিকে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? বলেন। 90 ডিগ্রি। ওটাই তো স্যার কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই দেখেন 180 180 ডিগ্রি সরল রেখা। সরল রেখা, ঠিক আছে? একটা এদিকে যাচ্ছে আর একটা এদিকে যাচ্ছে, তার মানে এই যে অ্যাঙ্গেলটা এটা কত? 180 ডিগ্রি, ঠিক আছে? 180 ডিগ্রি, তার মানে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আমার, সেই অ্যাঙ্গেলটা হইলো আমার 180 ডিগ্রি। সেই জন্য আমার এখানে আই বিবি সাইন 180 ডিগ্রি, আই বিবি সাইন 180 ডিগ্রি লেখা হয়েছে এখানে F1, ঠিক আছে? তো F1 নিয়ে কারো কি কোনো সমস্যা আছে? F1 কিভাবে আই বিবি সাইন 180 ডিগ্রি লেখা হইলো? স্যার আচ্ছা, তাহলে আমরা F3 তে চলে যাই। এবার আমরা 2 পরে যাব, 3 তে যাই। এবার 3 তেও কি হবে, যদি আমি এই যে এখানে এটাতে এবার করি, স্যার ইকুয়াল 0 হলো কিভাবে? ও সাইন 180 ডিগ্রি মান 0, ঠিক আছে? সাইন 180 ডিগ্রি মান হচ্ছে 0, ক্যালকুলেটর চাইপে দেখেন। আচ্ছা, তাহলে আমরা F3, তাহলে F3 এর জন্য আমরা আমাদের সূত্র মতো এটা লিখতে পারি, তাই না? যে কারেন্টের মান আর দৈর্ঘ্য আর ম্যাগনেটিক ফিল্ডের মান, তারপরে যদি ভাঙাই সেটাও আমরা এভাবে লিখতে পারি, আই পিবি সাইন থিটা। F3 এর জন্য পার্থক্যটা হয়ে যাবে শুধু থিটা। এখানে আমরা যেটা দেখতেছি যে আই ডিরেকশনটা কোন দিকে? এদিকে, বা বলতে পারেন বি যেটা সেটা আমার এদিকে বাড়তেছে। তাহলে আই ডিরেকশন বা বি একই ডিরেকশন দিকে স্যার। একই দিকে, দুইটা আমার একই দিকে, দুইটা একই দিকে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি স্যার। না, দুইটা একই ডিগ্রি হলে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। দুইটা একই দিকে মানে হচ্ছে অ্যাঙ্গেল আমার 0 ডিগ্রি, তাহলে এখানে হবে আমার অ্যাঙ্গেল 0 ডিগ্রি হলে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে F3 যেটা সেটা হবে আমার
0, তাহলে F1 আর F3 এটাতে আসলে ম্যাগনেটিক ফোর্সের মান নাই। এই লুপের এই পার্ট আর এই পার্টে ম্যাগনেটিক ফোর্সের মান নাই, কারণ কি আসলে এটা একদম সমান্তরালে, একটা সামনের দিকে আর একটা বিপরীত দিকে ফোর্সটা, এটাতে কোনো ধরনের ম্যাগনেটিক ফিল্ডে এখানে কোনো ধরনের ফোর্স আসলে অ্যাপ্লাই করতে পারে না। তাহলে F1 আর F3 আসলে আমাদের শূন্য হয়ে গেল, এখানে আমরা কোনো ম্যাগনেটিক ফোর্স পাইলাম না। ঠিক আছে, তো আমরা কিন্তু লুপ লুপ চিন্তা করতেছি, লুপের আমরা 4টা পার্ট আলাদা আলাদা চিন্তা করতেছি, 1 নাম্বার আর 3 নাম্বারের জন্য পাই গেলাম। এবার আমরা 2 নাম্বার আর 4 নাম্বারটা করব, তারপরে আমাদের ফোর্স টোটাল বের হয়ে যাবে, এরপরে আমরা ওইখান থেকে টর্কে চলে যাব। আচ্ছা, এইটা তো স্যার দেখাই যাচ্ছে 90 ডিগ্রিতে। হ্যাঁ 90 ডিগ্রি, ঠিক আছে, দেখা যাচ্ছে আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, তো এখানে আসলে আসেন যে 2 নাম্বার আর 4 নাম্বার, সে F2 সমান F4 দেওয়া আছে, ঠিক আছে, দুইটা সমান দেখানো হয়েছে, বিকজ মানে এখানে শুধুমাত্র আমার দুইটার ক্ষেত্রেই কিন্তু অ্যাঙ্গেল কত, দুইটার ক্ষেত্রে 90 স্যার। দুইটার ক্ষেত্রে সমকোণ, অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সমকোণ। হ্যাঁ, দুইটার ক্ষেত্রে, যেমন এটার ক্ষেত্রে 2 নাম্বারের ক্ষেত্রে বি ডিরেকশন হচ্ছে এদিকে আর আই ডিরেকশন হচ্ছে এদিকে 90 ডিগ্রি। 4 নাম্বারের ক্ষেত্রে কি হবে, বি ডিরেকশন এদিকে আর আই ডিরেকশনটা উপরের দিকে, তাহলে এটা আমার 90 ডিগ্রি, দুইটার ক্ষেত্রে আমার 90 ডিগ্রি। তাহলে এখানে সমান লিখছে, এখন প্রশ্ন করতে পারেন স্যার পার্থক্য তো একটু আছে, তাহলে সমান কিভাবে হইলো, তাই না? আই ডিরেকশন এখানে নিচের দিকে আর এখানে উপরের দিকে। ওকে, এখানে আমরা যেহেতু শুধুমাত্র ফোর্সের মান বের করতে চাচ্ছি, ওকে, সেই জন্য আমরা, কারণ এটা দুইটা সমানই হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, এই জিনিসটা আসবে, বাট যেহেতু মান বিবেচনা করতেছি ডিরেকশনের, এই জিনিসটা আমরা নেগলেক্ট করে আমরা দুইটাকে সমান লিখতে পারি, সেজন্য আমরা F2 সমান F4 এখানে F লিখলাম, যেটা থেকে আসলে শুধুমাত্র আমি আমার মানটা বের করতে চাচ্ছি যে ওকে এখানে আসলে ফোর্সের মান কত আর এখানে ফোর্সের মান কত, সেটা একটা ক্ষেত্রে প্লাস একটা ক্ষেত্রে মাইনাস, সেটা প্রবলেম না, আমাদের মূল ব্যাপার হচ্ছে ওই ফোর্সের মানটা কত সেটা বের করা। তাহলে সেই জন্য আমি এখানে লিখলাম F2 সমান F4 সমান F ILB sin থিটা লিখলাম, ঠিক আছে। এখানে এখানে একটু আছে, এই L যদি লিখে এখানে সরাসরি এই লাইন বাদ দিয়ে দিতে পারেন, প্যাস লাগবে, L চলে আসছে, IAB লিখেন, কারণ এখানে দৈর্ঘ্যটা কতটুকু, এ দেওয়া আছে স্যার। এখানে দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের A, তাহলে আমাদের এখানে হবে IAB sin 90 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে আগের মতো L লিখছে আর কি, L কে পরে আবার A লিখছে, তো লিখতেও পারেন, আবার সরাসরি বলে স্যার L এখানে অ্যাড করতে চাই না, ঝামেলা হবে, তাহলে L সাইডে নোট তো দিয়ে দিছি স্যার। হ্যাঁ সাইডে নোট, সাইড নোটে তো দেওয়া আছে স্যার। সাইড নোটে দেওয়া আছে। তাহলে আমরা sin 90 এর মান কত, sin 90 এর মান হচ্ছে 1, তাহলে এখানে আমরা পাইলাম IAB, ঠিক আছে। তাহলে এইটুকু পর্যন্ত আমরা কিন্তু ফোর্সের সবগুলোর জন্য পাইলাম, তাহলে কিন্তু ডিরেকশন অফ F2 ইজ আউট অফ F4, F1 আর F2 ডিরেকশনের কথা বলা হচ্ছে, তারপরে ওকে। আচ্ছা, তাহলে আমাদের টোটাল ফোর্স যদি আমরা চিন্তা করি 1 3 তো শূন্যই হয়ে গেল, আর আমরা এখানে শুধুমাত্র F2 আর F4 এর ক্ষেত্রে দুটো সমান দেখে আমরা IAB পাইলাম, তাই না? IAB এটাই হচ্ছে আমাদের টোটাল ফোর্স। তাহলে এখন হচ্ছে টর্ক, এবার টর্কে চলে আসি। ফোর্সের কিন্তু বলছিলাম যে প্রথমে আমরা ফোর্স বের করব, ফোর্স কিন্তু বের করে ফেলছি IAB, ঠিক আছে। আই কি, কারেন্টের মান, এ হচ্ছে ওই যে পারপেন্ডিকুলার মানে সোজা বরাবর যেটা পরিবাহী ইয়াটা যেটা সেটা এ, আর বি তো আমাদের ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট মিনস এখানে আমার কোনটা আসলো না, এই যে বি যে টার্মটা সেগুলো আমার আসলো না, ঠিক আছে, ওই টার্মটা আমার আসলো না, শুধু আমার IAB আসলো। এবার আসি টর্ক, টর্কের ডেফিনিশন অনুযায়ী টর্ক হচ্ছে ফোর্স আর পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন দ্য লাইনস অফ ফোর্স অফ অ্যাকশন। কি হবে যে ফোর্সের মানটা তার সাথে ওই যে আমাকে মোচড়ে যখন হবে মানে টর্ক কখন হবে, মানে এটা তো আমার, আচ্ছা ঠিক আছে, ওই টর্কের ডেফিনিশনে যাওয়ার আগে ফিগারটা একটু দেখেন। তো এতক্ষণ পর্যন্ত আমার এই স্ট্রাকচারটা যেমন ছিল তেমনই, এখন টর্কের আলোচনায় আমার কি করতে হবে, এটাকে আমার গুণন করতে হবে, তাই না? এই যে আমি একটা মোচড় দিলাম, একটা ফোর্স অ্যাপ্লাই করলাম মোচড় হওয়ার জন্য, আর এই ফোর্সটাই হচ্ছে আমার কি টর্ক হবে, এই ফোর্সটাই আমার টর্ক হবে। তাইলে আমি যখন মোচড় দিব, এই যে 2 নাম্বার আর 4 নাম্বার, এই দুইটা কিন্তু আমাদের কিন্তু 1 আর 3 কিন্তু আলোচনার বাইরে, 1 আর 3 এর মধ্যে কোনো ফোর্স নাই, সো 1 আর 3 আলোচনার বাইরে, আমাদের শুধু 2 আর 4 নিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে। তো দেখেন খুব মনোযোগ দিয়ে দেখেন,
সহজ আছে, হ্যাঁ। তাহলে এখন এই 2 আর 4 কে আমি যদি নিলাম, দেখো একটা পয়েন্ট হচ্ছে আমার এটা, আর একটা 4 নাম্বার যেটা সেটা আমার হচ্ছে এটা, আছে। শুধু ফোর্স দেখাচ্ছি এখানে, হ্যাঁ, ফোর্স। কিন্তু এই যে একটা F2 আর একটা F4, বলতে পারতেন যে স্যার এখানে পয়েন্ট দেখাচ্ছেন কেন, আমাদের তো পুরো লাইন পরিবাহী, ঠিক আছে। না, আমরা এখন পরিবাহী থেকে আমরা ফোর্সে চলে আসছি। আমাদের 2 নাম্বারটার জন্য F2 আর 4 নাম্বারটার জন্য F4। তাহলে F2 ডিরেকশন যদি আমার এদিকে হয়, F4 এর ডিরেকশন হবে আমার ওইদিকে। সেটা আমরা দেখছিলাম এই যে এক শুধুমাত্র দিকটা আলাদা, বাট মানটা সমান, মানটা আবার সমান। তাহলে এখন আমার এই দুইটার মধ্যবর্তী আবার দূরত্বটা কতটুক? এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কতটুক? স্যার বি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের বি, যেটা আমাদের আসলে এই দুইটার লেন্থ ছিল। তাহলে সেই দুইটা মধ্যবর্তী দূরত্ব যদি বি হয়, আমি যদি টর্ক অ্যাপ্লাই করতে চাই, আমি মাঝখানে আমি মোচড় দেব ওই দুইটার, তাহলে আমার এই মাঝখান থেকে এই দূরত্বটা কতটুকু হবে? B/2 এই B/2 দূরত্বটা হবে আমার b/2। সিমিলারলি এই দূরত্বটা হবে আমার b/2, ঠিক আছে। এইটুকে আসলাম। আচ্ছা, এবার আসি আমরা আমাদের এই ফিগারটা দিকে খেয়াল করেন। তাহলে এখানে আমাদের দেখেন, মানে আর সমস্যা হইলে বললেন, হ্যাঁ, আমি দরকার হইলে স্লোলি যাব, বা দরকার হলে যদি বলেন যে আজকে স্টপ করে দিতে, তাও করে দিতে পারি, কোনো সমস্যা নাই। মূল কথা হচ্ছে আমাকে বুঝতে হবে। এবার এই ফিগার থেকে এই ফিগারে আসি। এই ফিগার কিন্তু মোচড় দেয় নাই, জাস্ট মোচড় কিভাবে হবে সেটা বলে দিছি। ওই দুইটা কিন্তু দুই জায়গাতেই রয়ে গেছে। এই যে অরেঞ্জ কালারের যেটা, এটা হচ্ছে আমাদের মূল লাইনটা। তাহলে এখন এই মোচড় দেওয়ার ফলে কি হইলো, এই যে অরেঞ্জ যে লাইনটা সেটা বাঁকা হয়ে গেল। দেখেন অরেঞ্জ লাইনটা এখন কোথায় চলে আসলো, এইভাবে একটা মোচড় দিয়ে দিল, ঠিক আছে। তাহলে মোচড় দেওয়ার ফলে এখানে কি হইলো, এটা তো আমার এদিকে, এখানে যে অ্যাঙ্গেলটা, একটা অ্যাঙ্গেল তৈরি হইলো, যে কত ডিগ্রি সে মোচড় খাইলো, এটা হচ্ছে আমার একটা অ্যাঙ্গেল, কত থিতা। এই মোচড়ের পরে সে আমার একটা অ্যাঙ্গেল থিতা তৈরি হইলো, আগের যে অবস্থান তার অবস্থানের সাপেক্ষে। সো মানে ব্যাপারটা হচ্ছে কিরকম, এখানে একটা খেয়াল করেন, আগে এটা ছিল, এখন এই কন্ডিশন থেকে আমি চলে গেলাম, মোচড় দিয়ে আমি চলে গেলাম এইখানে, ঠিক আছে। তাহলে লালটা আমার প্রথম অবস্থায় ছিল, মোচড়ের পরে আমি নীলটায় চলে গেলাম। তাহলে নীলটা চলে যাওয়ার পর আমার এখানে একটা অ্যাঙ্গেল সৃষ্টি হবে আগেরটা সাপেক্ষে। তাহলে এটাই হচ্ছে আমার থিতা। আর এই একটু কত আমার ছিল, কেবল ধরবেন দেখি, নীলের অর্ধেক বা লালের অর্ধেক, একটু কত আমার বলেন তো? b/2, ভেরি গুড। এই তো একটু হচ্ছে আমার b/2, একটু হচ্ছে আমার b/2, ঠিক আছে। তাহলে এইটারও একটু আমার কত, b/2। আর এখানেও অ্যাঙ্গেল থাক, মানে ওই পাশের মতোই এখানে সবকিছু হবে, এখানেও আমার থিতা হবে, ঠিক আছে। তাহলে ফিগারের দিকে আসি আমরা, এই ফিগার থেকেই বোঝার চেষ্টা করি। তাহলে আমি মোচড় দিলাম, অ্যাঙ্গেল থিতা হইলো, এটা আমার b/2, এটাও আমার b/2 হবে। ওকে, এখন আসেন আমাদেরকে কি বলছে, টর্কের ডেফিনিশন অনুযায়ী হচ্ছে টর্ক কি বলে আমাদেরকে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য লাইনস অফ ফোর্স, লাইন অফ অ্যাকশন অফ ফোর্স, ওই দুইটার মধ্যকার পারপেন্ডিকুলার যে ডিস্টেন্সটা সেটা। তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স অ্যাকচুয়ালি কোনটা, আমি এখানে ফিগার থেকে দেখাই যে টর্ক যেটা বলতেছে। পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে আমাদের ঠিক এই মোচড় দেওয়ার পরে আগের লাইন বরাবর যে দূরত্বটা সেটা, এই যে দূরত্বটা সেটা হচ্ছে আমার ওই দুইটার মধ্যকার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ঠিক আছে। কেউ আবার ভাইবেন না যে এটা আর অরেঞ্জ লাইনটা কিন্তু সমান, এটা আর অরেঞ্জ লাইন কিন্তু সমান না। কারণ কি, আপনি যখন এরকমই ছিলেন, এখান থেকে যখন বাঁকায় যাবেন তখন কি হবে, এই জিনিসটা তখন এরকম হয়ে যাবে না। তার মানে এই যে নিচে যে লাইনটা আছে সেটা কোনোভাবেই প্রথমটার যেটা লেন্থ তার থেকে বড় বা হবে না, ছোট হবে এরকম, ঠিক আছে। তো এই যে লাল যেটা টানলাম সেটা হচ্ছে আমার এখানে ওই বাঁকার পরে যেই লম্ব যে দূরত্বটা সৃষ্টি হলো সেটা, ঠিক আছে। আর কিন্তু লেন্থ তো মূলত কমছে না। না, আপনি চিন্তা করেন, ওই যে এটা আপনি কোন একটা কলম নেন হাতে, কলম নিয়ে দেখেন, আপনি যখন বাঁকা করবেন, মনে করেন প্রথমে একটুক আছে, হ্যাঁ, প্রথমে একটুক আছে, এটা এই লাইনটাকে যখন আপনি বাঁকা করবেন, তাহলে বাঁকা করলে কি হবে, এই এই কোণাটা একটু একটু এদিকে কোণা হয়ে যাবে না,
আর এটা এদিকে চলে আসবে না, তার মানে আপনার হ্যাঁ স্যার হবে, কিন্তু এরকম স্যার হবে। তারপরে দাঁড়ান আমি বলতেছি, এরপরে আপনার যে পারপেন্ডিকুলার ডিসটেন্স কোনটা জানেন? পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে আপনার এই যে এইটা, বুঝছেন? দুইটা মতো করে স্যার পারপেন্ডিকুলার, লম্ব দূরত্ব হবে না, হ্যাঁ লম্ব দূরত্ব, এইটা হচ্ছে লম্ব দূরত্ব। কিন্তু এটা কি লম্ব দূরত্ব? হ্যাঁ দুইটার মধ্যে মানে এটা অক্ষ, দুইটা ফোর্সের ডিরেকশনের সাথে লম্ব দূরত্ব, মানে অক্ষর সাথে এফ এর দুইটা এফ এর মধ্যবর্তী সংজ্ঞাটা যদি খেয়াল করেন কি আছে, ফোর্স পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন লাইন অফ অ্যাকশন অফ ফোর্স, ওই যেই লাইন বরাবর ফোর্সটা অ্যাক্টিং করতেছে মানে কাজ করতেছে সেই লাইনের উপর লম্ব বরাবর একটা লাইন আমার এইদিকে কাজ করতেছে ফোর্সের, আর একটা লাইন এদিকে কাজ করতেছে, তাহলে এই দুইটার মধ্যে লম্ব দূরত্ব কোনটা হবে? যেটা আমি ওর আগের অরিজিনাল যে পয়েন্টটা ছিল সেই পয়েন্ট থেকে এভাবে লম্ব যখন টানবো তখনই সেটা হবে আমার এই পারপেন্ডিকুলার ডিসটেন্স, ঠিক আছে, লম্ব দূরত্ব, ঠিক আছে। তো এইটা এখানে আমার এই লম্ব দূরত্বটা হবে অ্যাকচুয়ালি এই যে এতটুক, ঠিক আছে এটা। তাহলে এখন ফোর্সের যে আমাদের কি করতে হবে, এই দূরত্বটা বের করতে হবে শুধু, এই দূরত্বটার সাথে আমি আগের যে ফোর্সের মান যেটা বের করছি ওইটা গুণ দিয়ে দিলে আমরা টর্ক পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা এই দূরত্বটা আমি একটু বড় করে দেখাই এখানে, এইটাই দেখেন। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু এই দূরত্বটা পুরোপুরি এই দূরত্বটা বের করতে হবে, আর আমরা জানি যে এইখান থেকে এটা থেকে শুরু করে এটা যতটুক আর এটাও আমার ততটুক। এখন কথা হচ্ছে এই b/2 sin থিটা কিভাবে হইলো? ঠিক স্যার আছে, অতিভুজ ইনটু সাইন থিটা। ওকে ভেরি গুড ঠিক আছে। কারণ আমরা কিন্তু ওই আগের যে আমাদের মূল যে লাইনটা সেটা জানি যে সেটার অর্ধেক হচ্ছে b/2, আবার বলে নিছি যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এটা আমরা কিভাবে b/2 sin থিটা লিখলাম সেটা হচ্ছে আমরা জানি sin থিটা যদি লিখি এটা সমান sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের এখানে লম্ব হচ্ছে কোনটা, এটা যেটা আমরা বের করতে চাচ্ছি। তো এটাকে আমি কি বলবো, মনে করেন ধরলাম যে L1 জাস্ট বলতেছি, সেটা হচ্ছে আমার কত, অতিভুজ কত b/2, তাহলে আমাদের L1 সেটা কত b/2 ইন্টু সাইন থিটা হবে না, সেই জন্য আমার এটা হচ্ছে b/2 ইন্টু সাইন থিটা। একটু বোঝা গেছে কিনা দেখেন এটা কিভাবে b/2 ইন্টু সাইন থিটা হইলো, এটা সবাই বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এই লাইনটার অর্ধেক b/2 সাইন থিটা যদি হয়, এই যে বাকি অর্ধেক যেটা সেটাও আমার b/2 সাইন থিটা হবে, কারণ একই তো ব্যাপার তাই না পুরোপুরি। তাহলে এটাও হবে আমার b/2 সাইন থিটা। তাহলে এখন এই b/2 সাইন থিটা b/2 সাইন থিটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে, এই দুইটা যদি আমরা একটা সাথে একটা যোগ করি b/2 সাইন থিটা প্লাস b/2 সাইন থিটা, স্যার বি হবে, b সাইন থিটা হবে, বি হবে, হ্যাঁ শুধু b সাইন থিটা হবে। তাহলে আমার এই যে দুইটা ফোর্সের যে অ্যাক্টিং যে লাইনটা, এই যে একটা এই লাইন আর একটা এই লাইন, এই একটি লাইনের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব সেটা আমার কত হইল, b sin থিটা, ঠিক আছে। তো আমরা একটু ছোট করে নিই আমি এখন, ওকে। সো আমাদের কাজ শেষ, ঠিক আছে। তাহলে আমরা এই যে টর্ক করলাম f আর পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে b sin থিটা, তার f এর আবার আমরা মান বের করেছিলাম IAB বের হয়েছিল আমাদের, আর b sin থিটা আমাদের এর মানটা বের হইলো যে পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো এটাকে আমরা আবার একটু সাজায় গোজায় লিখতে পারি আর কি, IAB sin থিটা লিখলাম, সাজায় লিখলাম, আচ্ছা। এখন আরেকটু সাজায় লিখা যায়, মানে কাজ শেষ, জাস্ট এখন সাজানো আর কি, বিভিন্ন ভাবে লেখায়। তো একটু জানি, তাহলে এখানে আমরা এটা তো কোনো সমস্যা নাই। এখন এ আর বি যেটা, ওই যে লুপ, যেটা লুপের কথা মনে করেন, লুপে কি ছিল, একটা ছিল আমাদের, এটা ছিল আমাদের এ, এটা ছিল বি। তাহলে এখন একটা চতুর্ভুজের যদি দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি তাহলে ওটা ক্ষেত্রফল কি হয়, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এ বি। তাহলে এ আর বি এটাকে আমরা ক্যাপিটাল এ লিখতে পারি, এরিয়া অফ দ্য লুপ।
তাহলে আমরা এটাকে IAB sin থিটাও লিখতে পারি। ঠিক আছে, তাহলে টাউ সমান IAB sin থিটা লিখলাম। তারপরে এখন আসলে আমরা তো একটা লুপ দেখাইছি শুধু, তাই না? একটা লুপ নিয়ে আমরা ক্যালকুলেশনটা করলাম। যদি অসংখ্য লুপ থাকে, n সংখ্যক লুপ থাকে, তাহলে কি করতে হবে? শুধু n দিয়ে গুণ দিতে হবে, আর কিছুই না। ঠিক আছে, এরপরে আসলে ওই যে AB sin থিটা, এটাকে আমরা A ক্রস B লিখতে পারি, এই না কিছু না, তো শেষ মোটামুটি এখানে। তাহলে দেখেন মানে জিনিসটা কিন্তু সহজ, একবার সহজ। প্রথমে আমরা কি করলাম, জাস্ট যদি রিভিউ করি, 1 নাম্বার আর 3 নাম্বারের জন্য ফোর্সের মান লিখলাম, যেটা আমরা 0 পাইলাম। পরে 2 আর 4 এর জন্য আমরা ফোর্সের মান বের করলাম, যেখানে আমরা থিটার মান 90 ডিগ্রি দেখলাম, ওইটা থেকে আমরা বের করে দেখলাম যে IAB হয়। এরপরে টর্কে যখন গেলাম, টর্কে আমরা এই দুইটা F2 আর F4 যেটা আমরা মান পাইছি, এই দুইটাকে আমরা মোচড় দিলাম। তাহলে মোচড় দিলে আমরা এই দুইটা বেঁকে গেল, এক থিটা অ্যাঙ্গেল তৈরি করলো, এবং তাদের মধ্যবর্তী যে লম্ব দূরত্বটা, সেই লম্ব দূরত্বটা আমরা বের করলাম। এক অর্ধেক বের হয়েছিল b/2 sin থিটা, আর এক অর্ধেক b/2 sin থিটা। তাহলে দুইটাকে যোগ করলে আমার b sin থিটা হয়। সেই b sin থিটা দিয়ে আমরা এখানে গুণ দিলাম আমাদের আগের যে ফোর্সের মান ছিল সেটার সাথে। এরপরে আমরা জাস্ট একটু সাজায় গাজায় লিখলাম। তো কারো কি কোনো সমস্যা আছে? কারো যদি সমস্যা থাকে এখন বলতে পারেন, আর যদি বলেন যে স্যার বুঝতেছি না এখনো, কিছু কিছু ঝামেলা আছে, তাহলে বলবো যে লেকচারটা শুনেন, শুনে নিজে খাতায় সুন্দর করে বড় করে ফিগারটা আঁকবেন, ফিগারটা এঁকে লাইন বাই লাইন পড়বেন, দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে। কোনো ব্যাপার না, এটা খুব সহজ। পরীক্ষা কিন্তু আসবে, হ্যাঁ, টর্কের থেকে পরীক্ষা প্রশ্ন থাকে, কোনো না কোনো ভাবে প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। এরপরে আমরা বায়োট-স্যাভার্ট ল সেটা থেকে শুরু করব। বায়োট-স্যাভার্ট লটা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়াই, ঠিক আছে? ওকে স্যার। এখন আমি একটু আপনাদেরকে প্রেজেন্টেশন নিয়ে একটু কথা বলি। তো বলছিলাম যে আগামী ক্লাসে, তো আজকে তো 20 তারিখ, 16 তারিখ না? তো আগামী সোমবার যেটা হবে আমাদের, সেটা হবে 23 তারিখ। তো 23, 8, 21। তো আমি চাই যে আপনারা আগামী 23 তারিখের মধ্যে প্রেজেন্টেশনটা রেডি করে গুগল ক্লাসরুমে আপলোড করে দেন। আমি আজকেই একটা সেকশন ক্রিয়েট করে দিব, যেটাতে আপনারা আপলোড করে দিতে পারবেন। সো এখন প্রেজেন্টেশনটা কি নিয়ে করবেন সেগুলো নিয়ে কিছু বলতেছি, একটু দাঁড়ান। আচ্ছা, প্রথম হচ্ছে যে প্রেজেন্টেশনটা আপনারা এই ভিডিও করবেন, অবশ্যই পাওয়ার পয়েন্টে রেডি করবেন আগে, রেডি করে তারপরে সেটা মোবাইলে হোক বা যে কোনো অ্যাপসের মধ্যে, জুমের মধ্যে হোক, যেভাবে হোক সেটা আপনারা ভিডিও করবেন। আমরা যেরকম, আমি যেরকম ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার সাথে সাথে ভিডিও হচ্ছে ওইরকম। তো আপনারা পাওয়ার পয়েন্টে একটা প্রেজেন্টেশন রেডি করে ভিডিও বানাবেন 4-5 মিনিটের। আপনারা তো অলরেডি করছেন, এগুলা করছেন না? প্রেজেন্টেশন বানাইছেন না এরকম অনলাইনে? স্যার এটা কি আমরা স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করব না আমাদের নিজেদের ভিডিও? স্যার আমরা তো স্লাইড কইরা মানে স্ক্রিন শেয়ারিং কইরা মানে রেকর্ডিং করে দিছি এভাবে নাকি ওই আমাকে দেখাইতে হইবে? না 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 না, ওই যেটা বলছেন ওইটাই ঠিক আছে। আমি একটা দরকার হলে দেখাই, দেখেন মানে যেটা বলছেন ওইটাই, আপনারা ওইটাই করছেন, জাস্ট একটু দেখাই যে যেমন আমার এই ব্যাচের স্টুডেন্টরা। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিচ্ছি তো, স্ক্রিন শেয়ারিং স্ক্রিন শেয়ার আছে, দেখাচ্ছে একটা দিনেশ স্যার একটা দেখাচ্ছে। আপনারা অলরেডি করছেন এগুলা। সো এটা আমরা অন্য এক ব্যাচে ওদেরটা দেখাই, যেমন এদের প্রেজেন্টেশন, কারণ ওটাতে যাই। আচ্ছা, এখানে আমার ইয়া দিতে হবে, আমার সাউন্ড সহ শেয়ার করতে হবে, আমি আবার শেয়ার করতেছি। স্যার আমরা আগে এরকম করছি। হ্যাঁ করছেন, তারপরে জাস্ট এখন অনেকে প্রশ্ন করতেছে, সেই জন্য দেখাচ্ছি। তাহলে আমরা এই দেখেন, এই দেখাবে। Welcome to my presentation. This presentation goes to my honorable teacher. Sun produce light because it's hot and stars ঠিক আছে, are the best example. তাহলে এরকম একটা ভিডিও বানাইতে হবে, আপনার স্লাইড দেখাবেন আর আপনার মুখে বলবেন, এই ঠিক আছে। ওকে স্যার।
এখন হচ্ছে কি নিয়ে বানাবেন, প্রথম হচ্ছে যে আমরা মিড টার্মের আগে যা পড়াইছি বা মিড টার্মের পরেও যে আমাদের যেটা ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম রিলেটেড যে কোনো টপিক আপনি চুজ করতে পারেন। আমি টপিকটা সিলেক্ট করে দিই না, টপিক আপনাদের উপর, আপনারা যে কোনো একটা টপিকের উপরে বানাবেন 4-5 মিনিটের, ঠিক আছে? এবং সেটা নর্মালি একটু বলে দিই যে কোন কি করলে আপনি আসলে বেশি মার্ক পাবেন। স্লাইডের মধ্যে লেখাজোকা একটু কম থাকবে, ফিগার বেশি থাকবে, কথা আপনি মুখে বেশি বলবেন। স্লাইডে লেখা থাকলে সেটা তো আমি দেখতে পারি কি লেখা আছে, অনেকে আছে যেটা স্লাইডে যেটা থাকে সেটাই রিডিং করতে থাকে, তো সেটা আসলে ওইরকম হলে নাম্বার কম আসে, কারণ রিডিং তো যে কেউ পড়তে পারে। আপনাদের যেটা ভালো হবে কি সেটা হচ্ছে ফিগার দেওয়া, ফিগার দিয়ে ওই ফিগারটার বর্ণনা কি বোঝাতে চাচ্ছেন সেটা নিজের মতো করে বলা, এরকম হইলে ভালো মার্ক হবে, ঠিক আছে? তো এভাবে আর কি পাওয়ার পয়েন্টে রেডি করবেন, রেডি করে ওই যে ক্লাসরুমে আপলোড করে দেবেন যে কোনো টপিকের উপরে, তবে আমাদের কোর্সের মধ্যে টপিক, কোর্সের বাইরের টপিক না, ঠিক আছে? স্যার এ পর্যন্ত যা পড়ানো হয়েছে এর ভেতর থেকে মানে আমি যা পড়াইছি এর মধ্যে থেকে হইতে হবে এমন না, সিলেবাস দেখে যে কোনো টপিক হইতে পারে, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম। মানে সোজা কথা একটাই কন্ডিশন, এই আমাদের কোর্স রিলেটেড হইলেই হইছে, আমি পড়াইছি বা পড়াই নাই সেটা ব্যাপার না, কোর্স রিলেটেড হইলেই হইছে, ঠিক আছে? তো আমার কাছে আসলে সত্য কথা যেটা, আমার কাছে টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আসলে আপনি কি কত সুন্দর করে বলতেছেন, কত সুন্দর করে ফিগারগুলো দেখাচ্ছেন, বা প্রেজেন্টেশনটা আপনার কত সুন্দর বানাইছেন সেটা, আচ্ছা ওইটা হচ্ছে মেইন। এই প্রেজেন্টেশনে 5 মার্কের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে মানে প্রেজেন্টেশন দিতে আপনি কতটুকু স্কিল সেটা যাচাই করা। টপিকটার জন্য আসলে সেটা তো বা ভাইবা নেওয়া যায় বা অন্য 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 একটা ইস্যু, বাট প্রেজেন্টেশনের জন্য চাই যে প্রেজেন্টেশনটা ভালো করে বানান এবং এটা ভালো করে বলেন, এই আর কি। তো আর কিছু বলার আছে প্রেজেন্টেশন নিয়ে? স্যার টাইম কি দিয়েছেন কত তারিখের ভেতর? হ্যাঁ, আগামী ক্লাসের আগে দিবে আর কি, আগামী ক্লাসের মধ্যে। স্যার টাইমটা কি একটু বাড়ানো যায়? একটা 5 মিনিটের একটা প্রেজেন্টেশন বানাইতে 1 সপ্তাহ দিলাম, আরো বাড়ানো দিতে হবে? না স্যার, ওই আমাদের মানে সিটি আছে তো, এখন ওইখানে ওই সিটিতে স্যার একদম অনেক পড়া দিছে, তো ওইগুলাই দেখা যায় যে পারমু কিনা কভার করতে, সেটাই কথা। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।